আমার কথা কি শোনা যাচ্ছে? যদি কেউ একটু দয়া করে লিখতেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। যারা শুনছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই, শিমুল আক্তার ম্যাম, তানজিমা ম্যাম, যারা শুনছেন সিয়াম ভাই এবং যারা শুনছেন তাদের সবাইকে। বিজয় ভাই ধন্যবাদ আপনাকে। হাফিজ ভাই ধন্যবাদ। হুম, আমি ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হবে। তো ওদের প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। আর দেখতে, দেখতে কিন্তু আমরা ১৮৬ তম সাপ্তাহিক হ্যাংআউট এর সন্নিকটে দাঁড়িয়ে আছি। জাস্ট টুক করে ঢুকে যাব। যেহেতু রমজান মাস সবাই রোজা ছিলেন। আ তারপরেও সবার শরীরটাই ক্লান্ত। আর ওয়েদারটাও খুব একটা ভালো যাচ্ছে না। মানে আম ভালো যাচ্ছে না বলতে কি বলবো? যে গরমের যে আবহাওয়াটা হঠাৎ করে আ সেটা সেটা নামা, নামা ভাব। সব মিলিয়ে একটু ভ্যাপসা, ভ্যাপসা যাচ্ছে। তো বলতে না বলতে আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। সুমাইয়া 23 আপু কাইন্ডলি সুইচ অফ ইউর মাইক। হুম, আচ্ছা, সম্ভবত নতুন হয়নি। যাই হোক কোনো একটা আমি সার্ভার মিউট করলাম। আচ্ছা, যে কথা বলছিলাম সেটা হচ্ছে যেহেতু রোজার মাস, সবাই রোজা ছিলেন। বলতে গেলে অনেকটাই ক্লান্ত। আহ নামাজ পড়ে এসে সবাই আবারও যুক্ত হয়েছেন। তারপরেও আমি বলছি যেহেতু আমাদের আ সপ্তাহ শেষে একটা দিন সবার খোঁজখবর নেওয়া হয়, কথোপকথন করা হয় এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয় এই দিনে। তো তথাপি কিন্তু এজন্য কিন্তু এই দিনটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পোর্টেন্ট, বিশেষ করে যারা হেভি ইউজাররা আছেন এবং সেক্ষেত্রেই আ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো যাই হোক আজকে অনেকগুলো কথা বলা হবে এবং একটু প্র্যাকটিক্যাল কাজগুলো করে নেওয়া হবে। আমি জানি যে আপনারা প্রতিনিয়ত যে কাজগুলো আমি প্রতিনিয়ত দেখার চেষ্টা করি সেটা হচ্ছে Twitter activities এবং হচ্ছে পুঁথির যে improvement গুলো, এই দুটো আপনারা রেগুলার করছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে আগের থেকে অনেকটাই হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে এটাও আসলে বুঝতে আর বাকি নেই। মার্কেট ডাউন খেয়েছে। মার্কেট ডাউন খেলে আরকি এক শ্রেণীর মানুষ একটু এদিক থেকে সেদিক হয়ে যায়। আর তথাপি আজকে যে বিষয়টা আমরা ফোকাস করব সেটা হচ্ছে বিগত দিন রবিবার দিনেও আমরা যেটা করেছিলাম সবাই আমাদের জায়গা থেকে। তবে আপনার যারা করেছেন তাদেরকে আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের টিম প্রপোজাল যে নতুন যে প্রপোজালটা এসেছে সেটা হচ্ছে প্রপোজাল ফর স্কিম ডাও রিজার্ভ ফান্ড। আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু আপনারা সেটা সুমন ভাইয়ের পোস্টের মাধ্যমেও জানতে পেরেছেন, নরেন ম্যামের আ পোস্টের মাধ্যমেও জানতে পেরেছেন এবং আমি তো গতদিন হচ্ছে কিভাবে আপনাদেরকে ওটা ভোট দিতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে শিখিয়েছিলাম বা দেখিয়েছিলাম প্র্যাকটিক্যালি। তো I hope আপনার পোস্টের ভিতরেও কিন্তু প্রপার হচ্ছে বিষয়টা। আমার মনে হয় না যে হচ্ছে কারো বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এখন পর্যন্ত কারা, কারা সেই প্রপোজাল এ ভোটটা দেননি? তাদের হাতগুলো একটু দেখতে চাই। যারা শুনছেন। আচ্ছা, হাফিজ ভাই লিখেছে কমেন্ট করেছে অনেকের পোস্টে অনাকাঙ্ক্ষিত ভাবে অনেকেই কথা শুনেন না। এটা একদম সত্য কথা।
সবাই যে আসলে দিন শেষে নিজের পোস্টটা দেখে কিনা এটাও দিন শেষে পোস্টে যে রিঅ্যাকশন গুলো পড়তেছে, মন্তব্য গুলো পড়তেছে, এটা একটু দেখা উচিত। আর হচ্ছে হুম। আচ্ছা কারা এখনো ভোট দেননি? এই তো আমরা সবাই ভালো আছি। যারা শুনছেন এই মুহূর্তে প্লিজ একটু দয়া করে লিখুন। আমরা আপনাদেরকে গাইড করছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। যদিও পোস্টের মধ্যে সবকিছুই ইনক্লুড করা আছে। আচ্ছা, প্রসেসটা কিন্তু খুবই ইজি। যেখানে আমরা গিয়ে মানে ওয়ালেটটা লগইন করি, ঠিক তার পাশেই দেখবেন ওয়ালেট লগইন করার পরেই দেখবেন যে একটা 3 ডটের আইকন আছে ওখানে ক্লিক দিলেই যেখানে গিয়ে আমরা ভোট ফর উইটনেস দিয়েছি। ইয়েস, এই তো রিপন ভাই মহিউদ্দিন ভাই দেখিয়ে দিয়েছেন। একদম ওখানে গিয়ে ক্লিক করলেই দেখবেন যে হচ্ছে স্টিম প্রপোজাল আছে। আর স্টিম প্রপোজাল এ গিয়ে দেখবেন যে হচ্ছে আ লেখা আছে প্রপোজাল একদম একটু নিচের দিকে আসতে হবে। সরি ৭ নাম্বারে আছে এখন। সেটা হচ্ছে প্রপোজাল ফর স্টিম ডাও রিজার্ভ ফান্ড আর ডিসেন্ট্রালাইজড অটোনমাস অর্গানাইজেশন। এই রিজার্ভ ফান্ডটা কেন দরকার? এইটা কিন্তু পোস্টের মধ্যে কিন্তু একদম হাইলি ভাবে ইনক্লুড করে দেওয়া আছে। বিশেষ করে ডেভেলপমেন্ট কাজের অগ্রগতির জন্য এবং তাছাড়া স্টিমের প্রাইস হচ্ছে আ যাতে একটু হচ্ছে আরেকটু ইনক্রিজ হয় এবং সব দিক ওভারঅল সব মিলিয়ে প্ল্যাটফর্মটার উন্নতি সাধনের জন্যই কিন্তু হচ্ছে আ এই প্রপোজালটা ক্রিয়েট করা হয়েছে। আর যেহেতু দাদা এটা হ্যান্ডেল করছে I hope এটা অবশ্যই সফল হবে। তবে আমরা যেহেতু সবাই ঘরের মানুষ, সবাই একই ছাদের নিচে একই কমিউনিটিতে কাজ করি। তো শুরুতেই আমাদের জায়গা থেকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তো সিএম ভাই হচ্ছে পুরো ইন ডিটেইলস টা দিয়ে দিয়েছে। রিপন ভাই থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ যারা দিয়েছেন তাদেরকে বলব থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ নাজমুল ভাই। ওকে। আচ্ছা কংগ্রাচুলেশন নাওরেন ম্যাম। কংগ্রাচুলেশন যাক তার মানে হচ্ছে আ পিছনে যারা বিহাইন্ড দ্য হ্যান্ড এ কাজ করছেন তাদেরকে তো অবশ্যই থ্যাংক ইউ জানাচ্ছি এবং কংগ্রাচুলেশন এবং আমরা যারা সামন থেকে প্রতিনিয়ত ইউজারদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি। এটা শুনে খুব ভালো লাগলো যে আমাদের প্রপোজালটা খুব পাস হয়ে গিয়েছে। I hope আমরা ভালো একটা দিকে এগিয়ে যেতে পারবো এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো আমি আবারও কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি আমাদের প্রতিষ্ঠাতার কাছে। আ সমসাময়িক সময়ে ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য এবং ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য। এবং আবারও ধন্যবাদ আপনাদেরকে যারা ভোট দিয়ে প্রপোজালটাকে সমর্থন জানিয়েছেন তাদের সবাইকে। এবং যারা এই রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে। সো ওয়েল অনেকগুলো কথা বলে ফেললাম। তো কাজের কথায় যাই। সেটা হচ্ছে আমরা শুরুতেই ডাকার চেষ্টা করছি আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইকে। তার কাছ থেকে কিছু কথা শুনব। একদম পরিষ্কার ভাই।
ধন্যবাদ হাফিজুল্লাহ ভাই আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আ আমাদের একজন এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দা এখনো আমাদের মাঝে উপস্থিত হয়নি। হয়তো ভদ্রলোক ব্যস্ত আছে। আ তাছাড়া স্বাগতা দিদি আমাকে জানিয়েছিল যে তার ইউজার গুলো হচ্ছে উইঙ্কলেস দাদার আন্ডারে আছে। আ আশা করা যায় উইঙ্কলেস দা যদি যুক্ত হয় আমাদের সঙ্গে তাহলে তিনি আ সেই বিষয়ে কথা বলবেন। সো ওয়েল কাম টু দ্য মেইন পয়েন্ট এবার যাবো আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। নওরিন ম্যাম এই সময়টা আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হ্যালো? আ আচ্ছা ঠিক আছে। আমার অ্যাক্টিভ লিস্ট নিয়ে কিছু বলব না। কারণ হচ্ছে অ্যাক্টিভ লিস্টে মোটামুটি আ 60% ইউজার হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যান্ড যারা পুশ প্রমোশন করতেছে না ওনাদের নামও আমি নিতে চাচ্ছি না। কারণ এটা একেবারে ব্যক্তিগত বিষয়। আর নমিনেশনটাও আমাদের ব্যক্তিগত বিষয়। তো এটা কি হয়, কেন আমরা দেই না এটা আমরা অনেকবারই বলেছি। তো এটা নিয়ে আমি আর কোন কথা বলতে চাইছি না। আমি এখন আর কিছু কথা বলবো অ অফ টপিক না বলা চলে যে আমাদের অ্যাক্টিভ লিস্ট কিংবা আমার বাংলা ব্লগের বাইরে সেটা হচ্ছে আমরা যখন কোন কিছু করতে বলি যেমন আমি রিসেন্ট বিষয়গুলার কথা বলব গেট.io এর আ কম্পিটিশনটা কিংবা হচ্ছে এই প্রপোজাল এর বিষয়টা কিংবা হচ্ছে পোস্ট প্রমোশন এর বিষয়গুলা। আমাদের এখানে আসলে একটা সমস্যা হয়। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। সেটা হচ্ছে আমরা যখন কোন কিছু করতে বলি, তখন আপনারা জাস্ট বেশিরভাগ ইউজার, আমি কয়েকজন ইউজারের কথা বলছি না, বেশিরভাগ ইউজার কয়েকজন ঠিক আছে ভালো আছে। কিন্তু বেশিরভাগ ইউজার কোন কিচ্ছু মানে আমরা জাস্ট যেটা বলি অতটুকু ওই মেসেজটাও হয়তো ঠিকভাবে পড়ে না। ওই মেসেজটাও গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধটাও করেন। মানে দেখেন এখন আমার কথাগুলি কিন্তু অবশ্যই আপনাদের রুড মনে হবে। অবশ্যই রুড মনে হবে কারণ আমি আসলেই রুড ভাবে কথাগুলো বলছি। যেমন আমি একদম রিসেন্ট একটা ঘটনা বলি, আমি তাও নাম নিচ্ছি না। সেটা হচ্ছে আমি বারবার ১০০ বার বোধহয় আপনাদের বলেছিলাম যে নিজেদের স্টিভিট আইডি গুলা গেট.io লিস্টের জন্য নিজেদের স্টিভিট আইডি গুলা ভালোভাবে দিবেন। কারণ আমি, নির্মাল্য ভাই বা সুমন ভাই আমরা ২-৩ জন যদি সবার এস্টিমেট আইডি গুলো বসাতাম, তাহলে হয়তোবা কোথাও না কোথাও ভুল হতো। কারণ এতগুলো এস্টিমেট আইডি আমাদের বসাতে হবে। তো আমরা এইজন্য কি করেছি যাতে সবাই নিজেদের গুলা দেয় এজন্য আমরা সবাইকে দিলাম। সেখানেও ভুল। নিজের একটা নাম লিখবো সেখানেও ভুল। আপনাদের একটা ভুলের জন্য যদি স্ক্রিপ্ট অফ হয়ে যায় এটা কিন্তু আপনারা কেউ জানেন না। মানে আপনাদের একটা ভুলের জন্য কত প্রবলেম হতে পারে বিহাইন্ড দ্য সিন এ এই সম্পর্কে কোন ধারণা নাই। মানে পাত্তা দেন না বিষয়গুলো হচ্ছে এটাই যে আমি একটা নাম লিখতেছি এটা কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ কাজ। এতগুলা মানুষকে স্টিম পাঠানো প্রায় ১১৫ টা আইডিতে স্টিম পাঠানোটা যথেষ্ট ক্রিটিক্যাল একটা কাজ। তো যাই হোক এরপরে ওইটা গেল। এরপর গেট.io র বিষয়েও আমরা বিষয়গুলা দেখেছি যে একটু YouTube এ সার্চ করি। স্টিমিতে অনেক পোস্ট আছে, YouTube এ আছে গেট.io আইডি কিভাবে খুলবো, কিভাবে কি করতে হবে না ওইগুলা কিচ্ছু দেখব না। হচ্ছে না শেষ। এতটুকুই। আপনাদের বিষয়গুলা। এরপরে আমি প্রপোজালের এটা তো সবচেয়ে শকিং ছিল আমাদের জন্য। সেটা হচ্ছে অনেকে প্রপোজালের পোস্টে গিয়ে ভোট দিয়ে আসছে। মানে প্রপোজালে ভোট দেয় নাই। প্রপোজালের পোস্টে ভোট দিয়ে আসছে। যেখানে প্রপোজাল সম্পর্কে কিভাবে দিতে হবে সেটা সুমন ভাইয়ের পোস্টে বাংলায় ক্লিয়ার লেখা আছে। বান্টিকিং পোস্ট করছে ইংলিশে ক্লিয়ার লেখা আছে। ইভেন কি আমি স্টিমিটে পরে সার্চ দিয়ে দেখলাম যে কিভাবে প্রপোজাল ভোট দিতে হয় এই সম্পর্কিত কোনো পোস্ট আছে কিনা। সেখানেও পোস্ট আছে অনেক। মানে Google সার্চ, YouTube সার্চ এগুলো খুবই কমন একটা বিষয়। আমরা এখানে সবাই শিক্ষিত। ঠিক আছে? মানে অন্তত এতটুকু শিক্ষিত আমরা সবাই যে একটা Google সার্চ করতে পারি। তো বিষয়গুলো আসলে খুবই ফ্রাস্ট্রেটিং মনে হয় যখন আমরা বাইরের কমিউনিটির ১০ টা ২০ টা কমিউনিটির সাথে কথা বলতেছি। অ্যাডমিনদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আপনারা আপনাদের কমিউনিটির ইউজারদেরকে বলেন অবশ্যই ভোট লাগবে। না হলে আপনাদের কমিউনিটির সাথে আমাদের খুব একটা সম্পর্ক ভালো থাকবে না। সেখানে আমাদের ইউজাররা সামান্য একটা কাজ করতে পারে না। সামান্য একটা আইডি খুলতে বললে কারো এনআইডি ইস্যু হয়ে যায়, কারো এটা থাকে না, সেটা থাকে না। মানে বিষয়গুলো হচ্ছে কোথায় আপনাদেরকে দেখে আমরা মোটিভেট হবো আরো কাজ করার জন্য কিংবা আপনাদেরকেও বিভিন্ন কাজ দিব। যেমন কিবরিয়া ভাই, মহিন আহমেদ ভাই, আমি এখানে সবার নাম নিচ্ছি না। এরকম অনেকেই আছে যাদের দেখে আমাদের মনে হয় যে হ্যাঁ, উনাদেরকে আমাদের পক্ষ থেকে কিছু কাজ দেওয়া যায়। আমরা ভরসা করতে পারি কিছু কাজ দিয়ে।
কিন্তু বেশিরভাগ ইউজার আপনারা মানে আমার এটা খুবই মানে আমি এই কয়েকদিন পর কিন্তু এই ফ্রি ভোট সবই বন্ধ হয়ে যাবে আমার বাংলা ব্লগের পক্ষ থেকে। তখন সবাই কি করবে গড নোস, কারণ আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করি। বিষয়টা হচ্ছে শুধুমাত্র গুরুত্ব না দেওয়ার বিষয়টা, বিষয়টা আর কিছুই না। মানে একটু নিজের থেকে তো একটু চেষ্টা করতে পারি যে আচ্ছা ঠিক আছে আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে একটু সার্চ করে দেখি, একটু সবাই কিভাবে দিচ্ছে একটু দেখি, অন্যদের একটু জিজ্ঞেস করি যে ভাই আপনার এখানে কি সমস্যা হয়েছে, আমার তো এখানে সমস্যা হয়েছে। মানে বিষয়গুলো কিছুই নাই, যাই একটা ভুল দেখলাম ভুলটাই করে দিলাম। তো বিষয়গুলো আসলে কি বলবো, আপনারা নিজেদের একটু আপডেট করেন। মানে অ্যাটলিস্ট কিছু না পারলে একটু গুগলে যান, চ্যাট জিপিটি তে যান, ইউটিউবে যান, সব সব জায়গায় সবকিছু আছে। আমরা নতুন একদম নতুন কিছুই দিই না। এতগুলা কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে প্রথম দিনেও আমাদের এখান থেকে সবগুলা ভোট আসে নাই, আমি আইডি চেক করছি। দ্বিতীয় তৃতীয় দিনে মোটামুটি ভোট আসছে। তো সেম এই বিষয়গুলাই বলার ছিল শুভ ভাই, আমার অতিরিক্ত কিছু বলার ছিল না। আর আমি মনে করি এই কথাগুলো যদি সবাই শুনে, তাহলে পরবর্তীতে আমরা যদি কোনো কিছু দেই, তাইলে অন্তত যেন একটু নিজের থেকে চিন্তা করে নিজের কলিগদের সাথে কথা বলে। এটাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বল। তো ওয়েল, এবার যাচ্ছে আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। জি, ধন্যবাদ শুভ ভাই। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ভাই। প্রথমত হচ্ছে সকলকে আসলে মেইন কয়েকটা জিনিস বুঝতে হবে। আমাদের এস্টিমেটে বর্তমানে আ ভোট সবাই পাচ্ছে। কম বেশি কেউ কম পাচ্ছে হয়তো কেউ বেশি পাচ্ছে। সার্কেল জিনিসটা কি? ধরেন আপনি দাদা যে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এটা কেন দিচ্ছে? কিংবা হচ্ছে যে কমিউনিটি মানে কি? একটা সমাজ টাইপস এর। মানে হচ্ছে যে একটা সাপোর্টিভ আমার একটা গ্রুপ আছে। এই ধরনের টাইপস এর। আমি যদি আমার কোন একটা জিনিস প্রয়োজন হয়, আমি যদি আমার গ্রুপ মেম্বারদেরকে বলি, হ্যাঁ, কোন একটা কয়েনের কথা ধরেন, একটা বিশাল সাপোর্টিভ গ্রুপ থাকে। ওই কয়েনটা মার্কেটে না আসলেও। তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা পুশ কয়েনটা এতগুলা মার্কেটে লিস্টেড করলাম, এত কিছু করলাম। শুরুর দিকে সবাইকে বললাম কিনতে, কিনছেও লাভবান হইছে। তো আমাদের ওরকম একটা বেস ক্রিয়েট হয় নাই। আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ? যাই হোক সমস্যা নেই। এখন আমরা আমাদের তো একটা লক্ষ্য ছিল যে আমরা ফ্রি সাপোর্ট দিয়ে এটা আরো করব। বাট এটা হয়তোবা সম্ভব হবে না। ফিউচারে হয়তোবা আপনারা এত ফ্রি সাপোর্ট জিনিসটা পাবেন না। ঠিক আছে? আস্তে, আস্তে আমাদের হতাশা মানে যে জিনিসটা আমরা ফাউন্ডার কে হতাশ করেছে, ফাউন্ডার অবশ্যই নিশ্চয়ই চিন্তা করতে ভাবতে হবে যে আমি যে ৪ টা বছর সাপোর্ট দিলাম এখানে। শুরু থেকে অনেক যেমন অনেক ইউজার আছে যারা ১ম দিন জয়েন করছে এখনো আছেন। অনেক ইউজার। তারাও সাপোর্ট পাচ্ছেন যেমন আমিও ১ম দিন থেকে এই পর্যন্ত ইউজার সাপোর্ট আমি কি ফিডব্যাক দিছি কমিউনিটিতে এটা অবশ্যই কাউন্ট করতে হবে। ঠিক এরকম। আপনারা যে সকল ইউজাররা আছেন আপনারা কি ফিডব্যাক দিচ্ছেন এটা কাউন্ট দাদার কাছে থাকতে হবে যে আমি এই অবদানটা নিয়েছি। এটাই আরকি। আ ফিউচার হয়তোবা কিছু চেঞ্জ আসবে এবং হচ্ছে যে Steam কিচেইন তারপর হচ্ছে Steam বিভিন্ন অ্যাপস, গেমস অনেক কিছুই হয়তোবা ইমপ্লিমেন্ট হবে এই DAO ফান্ড দিয়ে। ফান্ডটা অলরেডি পাস হয়েছে। অনেক কিছু দেখা যাবে। ধন্যবাদ সবাই। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো সো ওয়েল, কাজের কথায় আসি। সেটা হচ্ছে এ সপ্তাহের রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই দাদা কিন্তু পাবলিশ করেছে। আপনারা কিন্তু সেটা দেখেছেন। আ সত্য কথা বলতে গেলে কি বিগত কয়েক সপ্তাহের ন্যায় এ সপ্তাহের এক্টিভিটিস আরো বেশি হ্রাস পেয়েছে। এটা আসলে হয়তো আ জানি না কি কারণে হইলো এমনটা। তবে মনে হয় প্রাইজ এর কারণে এটা একটা বিষয়। আর রমজান এটাও একটা ব্যাপার থাকতে পারে। সব মিলিয়ে এই সপ্তাহে ব্লগ পোস্ট প্রমোশন হয়েছে ১৯৩ টা। আ সক্রিয় সদস্য ছিলেন ৩৬ জনের মতো। আর কাঙ্ক্ষিত পর্যায়ে ছিলেন মাত্র ১৯ জন। আর তার ভিতর থেকেও যারা ভালো করেছে তাদেরকে আমি বাই রোটেশন ঘুরিয়ে, ঘুরিয়ে সবাইকে চেষ্টা করছি সম্মানিত স্থানটাতে বসানোর জন্য। এবং এটাও আশা করছি যারা পুশ প্রমোশন করছেন তারা কিন্তু রেগুলার এই কাজগুলো করে যাচ্ছেন। আর যারা করছেন না তারা তো ওই মাঝে, মাঝে একটু করা হইলে করেন, না হইলে
করেন না আরকি। নিজের মনে করে যে করতে হবে এই ব্যাপারটা তেমন নাই। যারা প্রতিনিয়ত করছেন আমি মনে করি যে তাদের প্রত্যেকটা পোস্ট আমি ভিজিট করার চেষ্টা করি। ওদের পোস্ট গুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের পোস্ট গুলো আ কি কমিউনিটি আইডি থেকে রিঅ্যাকশন বা আ রিটুইট পড়ে? সেটা হোক পোস্ট রিলেটেড পোস্ট বা হচ্ছে কমিউনিটি পোস্ট যে ব্লগ পোস্ট গুলো প্রমোশন করেন। ওকে, ঠিক আছে। যারা মন দিয়ে কাজ করছেন তাদেরকে বলব যে মন দিয়েই কাজ করুন। আর যারা কাজ করছেন না তাদেরকে আসলে কিছু বলার নেই। তো এই ছিল বলার। আর আপনারা ইতিমধ্যে রেজাল্ট দেখেছেন দাদার ওই পোস্টে। আ কে হয়েছে টুইটার অফ দ্য উইক তার জন্য কংগ্রাচুলেশন এবং যারা আছেন কাজ করছেন তারাও কোনো না কোনো সময় হয়ে যাবেন। সো এটাই ছিল বলার আমার জায়গা থেকে। আর আরেকটা কথা সেটা হচ্ছে আমরা এবার যাচ্ছি আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই এই সময়টা আপনার। তো ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এই তো বেশ পরিষ্কার শোনা যাচ্ছে। ধন্যবাদ শুভ ভাই। কথা বলার জন্য। প্রথমে বলে রাখি যে বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন ইউজার নেওয়া বন্ধ রয়েছে। তাই লেভেলের ক্লাসগুলো সেভাবে পরিচালনা হচ্ছে না। কারণ ইউজার সংখ্যা তেমন নেই। তবে লেভেল 4 এ গত সপ্তাহে ক্লাস নিয়ে নেওয়া হয়েছে। একজন ইউজার ছিলেন এবং তাকে পড়াশোনা করার জন্য ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং এ সপ্তাহেই তার লেভেল 4 এর ভাইবা এবং লিখিত পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। কমেন্ট মনিটরিং সম্পর্কে কিছু কথা বলতে চাই। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন, আ কমেন্ট করেছেন কিছুজন, কিন্তু বেশিরভাগের এক্টিভিটিস একদম শূন্যের কোঠায় ছিল। তার মানে একটা কমেন্টও তিনি করেন নাই। আবার কিছু ইউজার দেখা গেছে যে ৫ দিন বা ৬ দিন একদম টোটালি ইনঅ্যাক্টিভ ছিলেন। যদিও তিনি পোস্ট কন্টিনিউ করছে। কিন্তু দেখা যায় যে ৭ দিনের মাথায় বা ৬ দিনের মাথায় যেয়ে তিনি একই দিনেই ৫০-৬০ টা করে কমেন্ট করে ২ দিনে ধরেন ১০০ প্লাস কমেন্ট করছে। তো এরকমও কিছু ধরেন ইউজার পাইছি এবং সেভাবেই করেই মার্কিং করা হয় এবং এই বিষয়গুলো কিন্তু বারবার করে বলা হচ্ছে এবং আমি আলাদাভাবে মার্ক করেও রাখছি। যদি পরের সপ্তাহ যদি দেখি যে সেম ভাবেই সে সেম কাজগুলো করতেছে, কোনো এক্টিভিটিস বৃদ্ধি করতেছে না কিংবা সেম অকারেন্স গুলো করতেছে, সেক্ষেত্রে নাম্বার আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় আছে আ সেটা হচ্ছে পোস্ট কোয়ালিটি। এটা বিষয় নিয়ে কথা যদি না বলি তাহলে এটা আমারই অপরাধ হবে। কারণ প্রতিনিয়তই কিন্তু আপনাদের পোস্ট গুলো আমরা চেক করি সবাই। তো পোস্টের মধ্যে কোয়ালিটিটা অনেকটা ডাউনফল হয়ে গেছে। যে আমরা যে পোস্ট গুলো করতেছি, আগে যেভাবে করতাম কিংবা এখন যে করতেছি, আপনারা নিজেদের পোস্ট গুলো দেখলেই বুঝতে পারবেন যে কোথায় পার্থক্য আছে। পোস্টের মধ্যে লেখার সংখ্যা কমে গেছে। পোস্টের মধ্যে উপস্থাপনার ধরনটা কমে গেছে। মানে আগে আপনারা যে কাজ করতেন সেখানে ধরেন মনের আনন্দে করতেন। কিন্তু এখন মনে হয় যে এই আনন্দটা কোথায় যেন হারিয়ে গেছে। শুধুমাত্র করতে হবে জন্য আপনারা তো এই বিষয়গুলো থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করেন। হয়তো দাম কম কিংবা রোজার মাস। কিন্তু এইটাই হচ্ছে একটা সুযোগ। এই সময়টায় অনেকেই এক্টিভিটিস করতেছেন। অনেকেই ঠিকভাবে পোস্ট করতেছেন। এখন আপনারা যদি ঠিকভাবে পোস্ট করেন, এক্টিভিটিস বজায় রাখেন তাহলে কিন্তু খুব সহজেই বেস্ট ব্লগার অফ দ্য উইক হইতে পারবেন। এছাড়াও টুইটার অফ দ্য উইক হইতে পারবেন। তো এটা অ্যাচিভ করা খুব সহজ হবে এই সময়টাতে। এই বিষয়গুলো যদি বুঝে একটু কাজ করেন তারপরেও কিন্তু আপনাদের এক্টিভিটিস গুলো ভালো আসবে। ধন্যবাদ সৌভিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় কিংপ্রস ভাইয়ের কাছে। কিংপ্রস ভাই এই সময়টা আপনার। বোধহয় আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম বেশ পরিষ্কার। আচ্ছা, নমস্কার সবাইকে। টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট নিয়েই কথা বলবো। টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে এই সপ্তাহে আপাতত একজন যাওয়ার মতো পর্যায়ে চলে এসেছিলেন। কিন্তু মাঝে তিনি আবার আ বে ৪-৫ দিন মতন ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন। এখন তাকেও তো আর অ্যাক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হলো না এবং কাউকেও এই সপ্তাহ পাঠানো সম্ভব হয়নি। আ সেই যারা রয়েছেন আপাতত তারা অনেকে একজন পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ লিস্ট যাওয়ার মতন জায়গায় চলে গেছেন। আর যে বিষয়টা বলব, কারো যদি ইনঅ্যাক্টিভ পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ লিস্ট থেকে কেউ যদি টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে আসতে
চান তাহলে অবশ্যই আমাকে মেনশন করবেন বা টিকিট কেটে অবশ্যই একবার জানাবেন। এই একটা বিষয়। আরেকটা বিষয় নিয়ে আমি বলবো যে অনেকেই আমাদের তো এইখানে আমরা যে ডাও ফান্ডের জন্য আমরা ভোট দিয়েছি সেইটা একটা খুবই পজিটিভ ব্যাপার এবং আমরা সেটা কিন্তু আপনাদের থেকে ভালো সাড়া পেয়েছি। হ্যাঁ, উনি যেটা বললেন আমাদের অ্যাডমিন নুসরানুর যেটা বলল সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই অনেকজনকে সেই জিনিসটা বারবার মেনশন করার পরে কিন্তু অনেকে বুঝেছেন যে পোস্টের সাথে, সাথে আপনাদেরকে গিয়ে প্রপোজালেও গিয়ে ভোটটা দিতে হবে। এখন আপনাদেরকে এই জায়গা থেকে একটা অনুরোধ করব। অনেকেরই কিন্তু রিটার্ন প্রপোজাল এ কিন্তু এইখানে তো অনেকগুলো প্রপোজাল আছে। রিটার্ন প্রপোজাল এ অনেকেই আমার বাংলা ব্লগে পূর্বে ভোট দিয়েছিলেন। সেটা অবশ্যই খুব পজিটিভ একটা জিনিস। তবে এই মুহূর্তে আপনারা যারা এখনো রিটার্ন প্রপোজাল এ ভোট দিয়ে রেখেছেন তারা তাদের ভোটগুলো প্রত্যাহার করবেন। কাইন্ডলি সেই জিনিসগুলো একবার আপনারা লক্ষ্য করে সেই জিনিসটা করবেন। আর নতুন একজন ইউজার রয়েছেন তার ক্লাস অবশ্যই নেব। তবে গেস্ট ব্লগার হিসেবে উনি আছেন। এবার যারা ক্লাসে অনেকেই তো ক্লাস করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে ভাইবা দেননি কিংবা অনেকে ক্লাস করেননি। সেরকম কেউ যদি লেভেল 1 এ ক্লাস করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমাকে কিংবা সিয়াম ভাইকে জানাবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের যখন ক্লাস হবে তখন অ্যানাউন্সমেন্ট এ এবং আপনাদেরকে মেনশন করা হবে। ধন্যবাদ শুভদা আপনাকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই আপনাকে। অনেক সুন্দর করে বলছিলেন যে আচ্ছা হাফিজ ভাই তানজিলা ম্যাম কি আপনাকে কোনো স্টেটমেন্ট দিয়েছে তার কাজের? আচ্ছা ওকে। যেহেতু তানজিলা ম্যাম গত সপ্তাহে বলেছিল যে তিনি পুরো রমজান মাসে থাকবেন না এবং তার স্টেটমেন্ট হাফিজ ভাইয়ের কাছে পাঠাবেন। যেহেতু পাঠায়নি তাহলে তো আর কিছু বলতে পারছি না। সো ওয়েল আমরা চলে যাব আমাদের সকলের প্রিয় আমাদের প্রতিষ্ঠাতার কাছে। তার কাছ থেকে কিছু কথা জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা এই সময়টা আপনার। হ্যালো। জি দাদা, ভালো আছেন? শরীরটা একটু খারাপ আছে, মানে খারাপ মানে ঘুমের অভাব, ঘাটতি। জি। প্রপোজালটা এস্টিমেট প্রপোজালটা কি, কেন, কিভাবে কাজ করে ব্যাপারে আপনাদের একটু ধারণা থাকা ভালো। মানে আর কিছু না হোক, একটু নলেজ থাকা ভালো আমি মনে করি। প্রথম কথা হলো হচ্ছে ডাওটা কি আসলে। ডিসেন্ট্রালাইজড অটোনমাস অর্গানাইজেশন বলা হয়। এখন ডিসেন্ট্রালাইজড মানে কি, বিকেন্দ্রীকরণ, মানে কোনো কেন্দ্রীয় কোনো কন্ট্রোল থাকে না, স্বায়ত্তশাসিত অটোনমাস, মানে নিজেরাই নিজেদের গভর্নর, অনেকটা ডেমোক্রেসির মতো, যে জনগণই সকল ক্ষমতার উৎস। এখানেও তাই। অর্গানাইজেশন মানে তো জানেন প্রতিষ্ঠান বা কোনো হুম 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 হ্যাঁ। এই স্টিমটাও ঠিক তাই। অর্থাৎ এটা ডিসেন্ট্রালাইজড, মানে এর কোনো সেন্ট্রালাইজেশন নেই। সেন্ট্রালাইজেশন নেই কেন? কারণ স্টিম ডট ডাও অ্যাকাউন্টে কোনো প্রাইভেট কি নেই। আমরা আপনারা জানেন যে সিস্টেম হলো যে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে তার প্রাইভেট কি মাস্ট থাকতে হবে। প্রাইভেট কি, পাবলিক কি, এগুলো মাস্ট থাকা লাগে। তা না হলে অ্যাকাউন্টটা, মানে স্টিমের অ্যাকাউন্ট খোলা যায় না। কিন্তু স্টিম ডট ডাও এই অ্যাকাউন্টের কোনো প্রাইভেট কি নেই। যখন এই অ্যাকাউন্টে কোনো প্রাইভেট কি নেই, তাহলে এই অ্যাকাউন্টটা অনেকটা ট্রনের আমাদের যেমন ব্ল্যাক হোল অ্যাড্রেসের কথা আপনারা জানেন, ওটা অনেকটা একটা ব্ল্যাক হোল অ্যাড্রেস। ব্ল্যাক হোল অ্যাড্রেস, তাহলে এখান থেকে যেহেতু কোনো প্রাইভেট কি নেই, তাহলে আমার ফান্ড
মুভ করবো কি করে। তো এখানে কিছু হার্ড কোড করা সিস্টেমে কিছু কোড লেখা আছে যে কোডের মাধ্যমে আমরা টাকা মানে কোডটা এক্সিকিউট করলে আমরা টাকা তুলতে পারবো। সে কোডে কি বলা আছে? সে কোডে বলা আছে যে স্টিমিট একটা ইকোসিস্টেম আছে। এই ইকোসিস্টেমের নেটিভ কারেন্সি হলো স্টিম, নেটিভ টোকেন বা কারেন্সি। এই স্টিম শেয়ার হোল্ডাররা যদি চায় তাহলে ফান্ড মুভ করাতে পারে, অর্থাৎ স্টিম ডট ডাও থেকে ফান্ড মুভ করাতে পারবে। কোডিং এ এরকম কোডিং এ এমন লেখা আছে যে ইনফ্লুয়েন্স, যাদের যত বেশি ইনফ্লুয়েন্স আছে টোটাল, সেটা যদি একটা নির্দিষ্ট পয়েন্ট ক্রস করে তাহলে শুধুমাত্র ফান্ড মুভ করা সম্ভব। এই নির্দিষ্ট পয়েন্টটা কিভাবে নির্ধারণ করা হবে সেটা হলো রিটার্ন প্রপোজাল নামে একটা প্রপোজাল ক্রিয়েট করা হয়েছে, যে প্রপোজাল একটা নির্দিষ্ট সংখ্যক ভোট পেয়েছে। যেমন এই মুহূর্তে আছে 46 মিলিয়ন, মানে 4,60,00,000 ভোট আছে, মানে 4,60,00,000 স্টিম পাওয়ারের সমান ভোট পড়েছে এই প্রপোজাল। এই ভোটিং সিস্টেমের মাধ্যমে যে কোনো ভার্চুয়াল বা অর্গানাইজেশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, ডিসেন্ট্রালাইজড, এগুলো নিয়ন্ত্রণ করা হয় ভোটের মাধ্যমে। যেটা আমাদের ভার্চুয়াল না হয়ে যদি আমাদের রিয়েল টাইম হতো সেটাও সেখানে ভোটের মাধ্যমে করা হতো। যেগুলো ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন আছে, যে তাদের শেয়ার হোল্ডারদের ভোটেই সব ডিসিশন নেওয়া হয়। এখানেও তাই, যে যার যত শেয়ার আছে স্টিম, শেয়ার বলতে এখানে স্টিম টোকেন যার যত আছে, তাদের ডিসিশন, ম্যাক্সিমাম ডিসিশন যেটা নেবে সেটাতেই ফান্ড মুভ করা সম্ভব। তারা যদি হ্যাঁ বলে দেন ফান্ড মুভ হবে, সেটা যদি না বলে তাহলে ফান্ড মুভ হবে না। এখন ওখানে আছে স্টিমটা হতে প্রায় $50 লাখ আছে। এই $50 লাখ কোনো কাজে লাগে না, অথচ এই স্টিমটা টাকাটা আসলে ডেভেলপমেন্ট উন্নয়নের কাজে, স্টিমের উন্নয়নের কাজেই কিন্তু ব্যয় করার কথা। এটা হাইবে ওরা যথেষ্ট ইউজ করে ফান্ডটাকে। ওরা কিছু স্ক্যামও আছে, জালিয়াতিও করে কিছু। যেমন একটা অ্যাকাউন্ট থেকে প্রায় প্রতিদিন $10,000 বার করে দেয়, মানে পার ডে $10,000। সে বন্ধুদের সাথে চা খেতে খেতে তার বিল পাঠায় $10,000। কোনোদিন কোথাও গিয়ে স্টিমের সম্পর্কে 10 এই হাইপ সম্পর্কে 10 জনকে বলে $10,000 দাবি করে। এগুলো হলো স্ক্যাম, মানে তার শেয়ার আছে বেশি, সে কিন্তু টাকাটা তুলে খেয়ে ফেলছে। আর স্টিমিটি এইটা রোধ করার জন্য প্রথম দিকে ডাও ছুতে দেয়নি কাউকে আমরা, কিন্তু ক্রমান্বয়ে ট্রাম্প রাজনীতিতে আসার মানে প্রেসিডেন্ট হওয়ার পরে ক্রিপ্টোকারেন্সি জগতে একটু ভোলাটিলিটি খুব বেড়ে গেছে, যার কারণে অল্ট কয়েন গুলো খুবই বিপদে আছে। স্টিমিট যেহেতু একটা অল্ট কয়েন, তারও খুব বিপদ কম না, মানে প্রাইসটা একদম তলানিতে আছে এখন। এটা ধরুন আরো 2-3 মাস লেগে যাবে আপ হতে। আমাদের এখানে আমরা যদি হাইবের সাথে কম্পেয়ার করি দেখবো যে স্টিমিটে তেমন কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, কিন্তু হাইবে ডেভেলপমেন্ট হচ্ছে। এখন কত বলতে পারেন যে হাইবে এত প্রচুর গেম অ্যাপ ইউজাররা ঢোকে, এটা কেন করে আর স্টিমিটে কেন হয় না? প্রথম কথা, স্টিমিট.com একটা ফালতু ওয়েবসাইট, যার কোনো ঠিক নেই, কিছু নেই। একটা অ্যাকাউন্ট খোলা যায় না, বিশ্বের বিভিন্ন অংশ থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অফ করা আছে। ইউকে থেকে খোলা যায় না, রাশিয়া থেকে খোলা যায় না, এরকম অনেক দেশ আছে যেখান থেকে অ্যাকাউন্ট খোলাই যায় না, ব্যান করে রেখেছে ওরা, শ্যাডো ব্যান। অর্থাৎ মানে ওটিপি আসে না মোবাইলে, এসএমএস আসে না, সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে পারে না। তো আমরা যে কোনো একটা সিস্টেমের যে মেইন ওয়েবসাইট, মানুষ তো সেখানে ঢুকবে স্টিমিট.com। হাইব এই জিনিসটা অনেক আগে ওরা ঠিক করে নিয়েছে, ফিক্স করে নিয়েছে। হাইব.ব্লগে খুব কম ইউজার ঢোকে, সবাই পিক.কম এ ঢোকে। পিক.কম এর এই রেজিস্ট্রেশনটা নিয়ে কোনো ঝামেলা নেই। স্টিমিট অ্যাকাউন্ট খোলা রেজিস্ট্রেশনের একটা ব্যাপার ছিল, যেটা আমরা সলভ করেছি। অফলাইন অ্যাকাউন্ট ক্রিয়েটার steamid.com দিয়ে অফলাইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এগুলো তো এখন আমরা ইমপ্লিমেন্ট করিনি। আমাদের দরকার এমন একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সম্পর্কিত সমন্বিত এমন একটা ওয়েবসাইট দরকার, যেখানে খুব সহজে ইউজাররা অ্যাকাউন্ট খুলতে পারে, ব্লগিং করতে পারে। এটা এগুলো হলো প্রাইসে ইম্প্যাক্ট পড়বে। আমার যে প্রপোজালটা লিখেছি সেখানে আছে। তারপরে আছে কি ডিফাই বা ডেফি যেটা বলুন, এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স জাতীয় কিছু অ্যাপস লাগবে। হ্যাঁ, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সে স্ক্যাম করা যায় না জনগণকে, মানে এটা এমন একটা স্মার্ট কন্ট্রাক্ট থ্রুতে হয় যেখানে মানুষ নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারে, তার প্রিন্সিপাল লস হওয়ার সম্ভাবনা কম, জিরোর কাছাকাছি। তারপর আসে বিভিন্ন রকম ডি অ্যাপস, মানে ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশনস। এগুলো এস্টিমেটে নেই এই মুহূর্তে, একটা দুটো হয়তো আছে, তেমন একটা ফোকাসও করা হয় না। 3 নাম্বার হলো নানা রকম গেমিং প্রজেক্ট এগুলো। এখন এই টোটাল ইকোসিস্টেমটাকে উন্নতি করতে গেলে ফান্ড দরকার। ফ্রি তো আর কেউ কাজ করবে না। হাইবে আমি যেটা বললাম, হাইবে ওভারকাম করেছে কি করে? হাইবে ওভারকাম করেছে যে ওরা ওদের হাইব ডাও থেকে ফান্ড নেয়, এবং হাইব ডাও এর ইনফ্লেশন রেটটা এস্টিমেট থেকে অনেক বেশি, অর্থাৎ প্রতিদিন ওখানে ফান্ডটা আরো বেশি জমা হয়, কারণ ওরা পার ডে খরচ করে প্রায় 35,000 থেকে $40,000 নেয় ডাও থেকে।
পার ডে ডেইলি, সেখানে এস্টিমেট থেকে 0, মানে কেউ পায় না। আপনারা জানেন যে 1 বছর আমরা একটা প্রপোজালকে সমর্থন করেছিলাম, যার কারণে পাস করাতে পারেন না কেউ। এত বেশি রিটার্ন এস্টিমেটেড রিটার্ন প্রপোজাল, এত বেশি ভোট, 4,60,00,000 ভোট, যে কোনো ইউজার চেষ্টা করো, অসংখ্য প্রপোজাল ক্রিয়েট হয়েছে ইতিমধ্যে, কিন্তু কোনোটাই পাস করতে পারেনি, কারণ খুব টাফ। কতজন ইউজার আছে, এত এত পরিমাণ স্টিম তাদের কারো কাছেই নেই যে ওই রিটার্ন প্রপোজালকে ওভারকাম করবে। যেটা বলছিলাম একটু মনে হয়ে যাচ্ছে কথা, তাও বলি। রিটার্ন প্রপোজালটা হলো সেই পয়েন্ট, যে পয়েন্টটা ক্রস করতে পারলে আপনি ডাও থেকে ফান্ড নিতে পারবেন, যেটা পুরোপুরি ডিসেন্ট্রালাইজড। তাহলে কি দরকার? ভোট দরকার। আর রিটার্ন প্রপোজালটা কি জন্য বানানো হয়েছে? যদি কোনো অ্যাক্টিভ প্রপোজালে ফান্ড না যায়, তবে প্রতিদিন যে স্টিম এসবিডিটা যেটা জেনারেট করে, সেটা আবার ব্যাক যায়, রিটার্ন যায়, সেটা আবার ডাওতে রিটার্ন যায়। এটা হচ্ছে রিটার্ন প্রপোজাল। মানে ধরুন ডাও, স্টিম ডাও থেকে পার ডে ধরুন 10,000 এসবিডি জেনারেট করলো। এই 10,000 এসবিডি অ্যাক্টিভ যদি কোনো প্রপোজাল থাকে, তাদের ভিতরে ডিস্ট্রিবিউট হওয়ার কথা প্রপোর্শন অনুযায়ী, কিন্তু সেটা হবে না যদি না ওই পয়েন্টের উপরে কোনো প্রপোজাল থাকে। যেহেতু নেই, পুরোটাই ব্যাক যায়, আবার ডাউতে ফেরত যায়। এখন আপনার কোনো প্রপোজাল পাস করাতে হলে ওই 46 মিলিয়ন ভোটের থেকে একটু বেশি পাওয়া লাগবে, অর্থাৎ রিটার্ন প্রপোজালের উপরে যতগুলো প্রপোজাল অ্যাক্টিভ থাকবে ততগুলোতেই ফান্ডিং সম্ভব। এইটা হলো বেসিক রুলস ফান্ড মুভ করার। তার জন্য আমি একটা জিনিস বলে, আমাদের রিটার্ন প্রপোজালের উপরে রাখার জন্য যে ইয়েটা মানে ক্রাইটেরিয়াটা, এটা এত বেশি টাফ যেটা সম্ভব হয় না কখনো। যে কোনো একটা একক ব্যক্তি বিশিষ্ট বা কারো এই কয়েকটা গ্রুপ মিলে চেষ্টা করলেও এটা সম্ভব না এই পয়েন্টের উপরে যাওয়া। এজন্য এত বছর ধরে 2020 সালের পরে কোনো প্রপোজাল পাস হয়নি। একটাই পাস হয়েছে, দ্য গরিলার, যেটা আমরা পাস করিয়ে দিয়েছিলাম। 1 বছর পরে চলেছে, ওটা এখন বন্ধ হয়ে গেছে, মানে শেষ প্রপোজালের। একটু বেশি নিয়েছিল ফান্ড, এটা ঠিক। 50,000 গুণ তখন $3 করেছিল, $1.5 নিয়েছিল ওই এস্টিমেটের ইন্টারফেসের কাজের জন্য। দেখেছেন কিছু কিছু চেঞ্জ এনেছে estimate.com এ, তো পরের দিকের চেঞ্জটা কিছু আধা ক্যাস্ট হয়ে গেছে। পিন আনপিন করাটা বেশ ঝামেলা। যাই হোক, এখন আমি একটা প্রপোজাল ক্রিয়েট করেছি, আমার জীবনে ফার্স্ট প্রপোজাল ক্রিয়েট করলাম। আমি জানতামও না কি করে প্রপোজাল ক্রিয়েট করে। যাই হোক, পরে আমাকে উইটনেসটা সাপোর্ট করেছে। প্রপোজালটা ক্রিয়েট করার উদ্দেশ্য ছিল যে ডাও থেকে 300 এসবিটি করে 10 বছর করে অন্তত 1 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় আপনাদের 15-16 কোটি টাকার মতো একটা ফান্ড ওখানে জমা হবে। এই ফান্ডটার কাজই হবে শুধুমাত্র এস্টিমেট ডেভেলপমেন্টের কাজে, যারা নিজেদের নিয়োজিত করবে তাদের ফান্ডিং করা, অর্থাৎ তাদের টাকা দেওয়া। এখন আমার প্রপোজাল আমি পাস করে নিতে পারবো, এর ব্যাপারে আমি ওভার কনফিডেন্স ছিলাম, কিন্তু বাকিদের প্রপোজাল যে পাস হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। না পাস হওয়ার সম্ভাবনাই 90%। তাহলে আমারটার কাজ কি? আমারটার কাজ হলো যে সব ভালো প্রপোজাল যেগুলো ভোটের অভাবে পাস করতে পারছে না, অর্থাৎ 46 মিলিয়ন এর উপরে ভোট পাচ্ছে না, তাদেরটা যেন কাজটা যেন হয়। অর্থাৎ প্রপোজাল পাস না হলেও যদি আমরা মনে করি এই প্রপোজালটা ভালো, ওই প্রপোজালের যে ফান্ডিং যে অ্যামাউন্টটা যেটা, সেটা আমাদের এই রিজার্ভ ডাও রিজার্ভ ফান্ড থেকে সে টাকাটা দেয়। ধরুন একটা প্রজেক্ট হলো এবং কিছু সিকিউরিটি মেজারমেন্ট অ্যাড করেছি, যেমন একটা প্রজেক্টে খুব ভালো প্রজেক্ট, কিন্তু অ্যাবসার্ড একটা অ্যামাউন্ট চাইলো। ধরুন কিছু মেনু ডিজাইন করে দেবে, কিন্তু পার ডে 200 এসবিডি করে $50,000 চাইবো। এটা তো মানে মানে অ্যাবসার্ড অ্যামাউন্ট। $50,000 কখনো লাগে না মেনু ডিজাইন করতে, $200-300 কাজ। আমরা তার প্রপোজাল দেখবো, এক্সামাইন করব, বাজেটটা সে যা চাইবে সেটা মানবো না। আমাদের যেটা মনে হবে যে এটাই সঠিক বাজেট, এটাই ফেয়ার একদম, সেই বাজেটটাই টার্গেট করে তাকে সেভাবে ফান্ডিং করা হবে। এটা হলো আমার ডাও রিজার্ভ প্রপোজাল। এই ডাও রিজার্ভ প্রপোজালের কাজটাই হলো এস্টিমেটের উন্নয়ন করা, অর্থাৎ এখান থেকে টাকা পয়সা মেরে দিয়ে বড় লোক হওয়ার কোনো ইচ্ছা নেই আমাদের, বা সেরকম কিছু করতে চাইলে অত প্রপোজাল করতাম না, লিখতাম ওই আমাদের হাইবের যে কি যেন নামটা জানো একজনের বলতে পারেন, হাইবের ওই যে ইয়েটা কি, ডিএসএফ এর যে পেমেন্টটা নেয়, আইডিটা কি, ওর কয়েকটা দেখেছি বন্ধু বান্ধবদের নিয়ে বসে চা খায়, $10,000 বিল পাঠায়। আচ্ছা, কফি খেতে খেতে হাইবের উন্নয়ন নিয়ে ভাবনা চিন্তার জন্য তার টাকা হলো $10,000। এগুলো হলো লুট করা অনেকটা, মানে ডাও ফান্ডটাকে লুট করা। আর আমি যেটা বানাতে চাচ্ছি, মানে আমার তো অলরেডি প্রজেক্ট পাস হয়ে গেছে, মানে 1 তারিখ থেকে ফান্ডিং শুরু হবে। এখানে হলো
প্রথম কথা কোনো প্রপোজাল পাস করাতে হলে টপ 20 উইটনেসদের ভিতর বা টপ 30 উইটনেসদের ভিতর 51% সাপোর্ট থাকতে হবে, প্রথম কথা। আর ফান্ড মুভ করতে চাইলে মাল্টি সিস্টেম অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ মাল্টি সিগনেচার। ধরুন আমাদের 10 জনের কাছে মানে 10 জনের কাছে আমাদের অ্যাক্টিভ কিটা ডিস্ট্রিবিউটেড আছে, অর্থাৎ থ্রেশহোল্ড অনুযায়ী 10 জন হলে থ্রেশহোল্ড থাকবে আপনার 10-এর 51%, মানে অন্তত 6। 6 থ্রেশহোল্ড থাকলে আপনার 10 জনের ভিতর যদি 6 জন কোনো ট্রানজাকশন সাইন করে তবেই মাত্র ডাও রিজার্ভ থেকে ফান্ড মুভ করা সম্ভব। কোনো একক ব্যক্তি পারবে না ফান্ড মুভ করতে, তার নিজের কোনো কাজে ইউজ করতে পারবে না। এই ফান্ড শুধুমাত্র যাবে যেসব অ্যাক্টিভ প্রপোজাল আছে কিন্তু পাস করতে পারেনি, ভালো প্রপোজাল, এইগুলোতে ফান্ডিং এর জন্য ফান্ড মুভ হবে। এইটাই ছিল আমাদের প্রপোজালটা কি, কেন, এবার আমরা আর এস্টিমেটেড প্রপোজাল কিভাবে কাজ করে এই ব্যাপার বললাম আর কি। আর ডাও ডট রিজার্ভ এই অ্যাকাউন্টটা আমার, আসলে এটা আমার নিজে খোলা অ্যাকাউন্ট। আমার কাছে সব কি আছে, কিন্তু এটা মাল্টিসিগ যোগ করা হবে আর কি। মানে মাল্টিসিগটা সাকসেসফুল হয়েছে, জাস্ট অ্যাপ্লাই করে দেবো। কিন্তু এটার নিয়ন্ত্রণটা আমি রেখেছি এই কারণে যাতে ভবিষ্যতে কোনো দুর্নীতি না হয়। আর ডাও ডাও ডট স্টিম ডট ডাওতে কোনো যেহেতু কোনো প্রাইভেট কি নেই, তো ওটা দুর্নীতি সম্ভব যদি আপনি যদি 46 মিলিয়নের অধিক নিজের স্টেক করতে পারেন, অর্থাৎ 4,60,00,000 স্টিম যদি এই মুহূর্তে কেনেন, আপনি কিনে পাওয়ার আপ করলে কিন্তু আপনার হাতে ক্ষমতা চলে আসবে। এটা প্রপোজাল পাস। যাই হোক, আমাদের প্রপোজালে 46 মিলিয়ন ভোট দরকার ছিল, আমরা 66 মিলিয়ন ভোট পেয়েছি, অর্থাৎ 20 মিলিয়ন আমরা এক্সট্রা পেয়েছি। এই সংখ্যাটা আরো বাড়বে ভবিষ্যতে, 80-টাশির দিকে কাছাকাছি চলে যাবে। অর্থাৎ আমাদের প্রপোজালটা লং টার্ম রান হবে, এটা 10 বছর বলেছি, 10 বছরই চলবে। এখান থেকে উন্নয়নের কাজে ফান্ড ব্যয় করা হবে। তো এই প্রপোজালটা আমি চাই, আপনাদের তো খুব একটা বড় অ্যামাউন্ট কারণ এই এসপি কম, কারো 100-200, কারো 1000-2 এরকম আছে, কিন্তু সাপোর্টটা চাই, অর্থাৎ ভোট কাউন্ট হবে এখানে। এখানে কার কত এসপি আছে তা দেখার কিছু নেই, কারণ প্রপোজাল অলরেডি পাসড, আর প্রপোজাল পাস হবে সেটাও আমরা শিওর ছিলাম, কিন্তু আমাদের দরকার ভোট, আমাদের সংখ্যার আধিক্য দরকার। আমরা দেখানোর দরকার যে আমরা এস্টিমেটে আমাদের সাপোর্টটা অনেক বেশি, যেহেতু আমাদের কমিউনিটি অনেকগুলো আছে, সেখান থেকে সবার ভোটটাই নিশ্চিত করা দরকার। তো এই জন্য যদি কেউ ভোট দিতে না পারেন তা জাস্ট আস্ক করে নেবেন যে কি করে ভোট দিতে। ভোটটা ফ্রি, অর্থাৎ আপনার কোনো খরচ নেই, কিছু নেই, আপনার সময়ও কোনো ব্যয় হবে না, কারণ এটা 1 থেকে 2 সেকেন্ডের কাজ। জাস্ট estimate.wallet.com এ ঢুকবেন, আপনার অ্যাক্টিভ কি দিয়ে লগ ইন করবেন, যেমন ফান্ড ট্রান্সফার করতে যেটা কিটা লাগে, অ্যাক্টিভ কি লগ ইন করে আপনি চলে যাবেন প্রপোজালে। ওই দেখবেন ডান পাশে একটা মেনু বার আছে, ওখানে ক্লিক করলে স্ট্রিম প্রপোজাল দেখায়। না হলে আমরা যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কটাতে ক্লিক করে ঢুকবেন, ঢুকে দেখবেন যে রিজার্ভ ডাও রিজার্ভ ফান্ড প্রপোজাল আছে একটা, ওটা বাম পাশে ওই তীর চিহ্নটা ক্লিক করলে ভোট করে যাবে। আর যদি না বোঝেন তাহলে এটা বোঝেন, এটা হচ্ছে 31 তারিখ আপনারা ভোট দিতে পারবেন, বা তারপরেও ভোট দিতে পারবেন, 10 বছর ধরেও যে কোনো সময় ভোট দিতে পারবেন। তো আমি চাই সবাই 31 মার্চের আগে মধ্যেই ভোটটা দিয়ে দেবে। এটা একটা আমার দীর্ঘ বক্তৃতা ছিল, এটা আমি বলে দিলাম। দাদা, মানে ব্লগার অফ দ্য উইক। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। দাঁড়াও, 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। ফাউন্ডার চয়েস হলো হায়দার ইমতিয়াজ, আর ব্লগার্স অফ দ্য উইক হলেন সোনিয়া বৃষ্টিওয়ান। আর টুইটার অফ দ্য ব্লগ তো আজকে আমি পোস্ট করেই দিয়েছি, টুইটার অফ দ্য উইক। একটু রাস্তা কাটছে, আমি একটু পরে কথা বলি। জি দাদা, ধন্যবাদ আপনাকে। টুনকু কালকে গতকাল মুখে ভাত ছিল, গতকাল আগের দিন। যাই হোক, ও এখন নতুন নতুন খাওয়া শিখছে এবং বেশ দারুণ আয়োজন ছিল। সেই জায়গা থেকে ওর একটু কান্নাকাটি বেশি হয়ে গিয়েছে। যাই হোক, সবাই খুব সুন্দরভাবে পৃথিবীতে বেড়ে উঠুক, সবার বেড়ে ওঠা খুব মসৃণ হোক, সুন্দর হোক, এমনটাই কামনা করছি আমার জায়গা থেকে। তো ইতিমধ্যেই কিন্তু দাদার কথাগুলো কিন্তু আপনারা সবাই শুনেছেন, এবং সব থেকে বড় যে ব্যাপার, লেগে থাকার আসলে কোনো বিকল্প নেই, কাজ করতে হবে, এটাই হচ্ছে দিন শেষে মুখ্য কথা। ঠিক আছে? যে যেমন কাজ করবেন সে সেভাবে এগিয়ে যাবেন। সব থেকে বড় যে ব্যাপার, আমরা কিন্তু চাই যে আপনারা আমাদের প্রপোজাল যদিও পাশ হয়ে গিয়েছে,
তারপরেও সমর্থনটা জানাবেন। এখন পর্যন্ত কারা, কারা সমর্থন জানাননি? যারা জানিয়েছেন তারা ওকে। আচ্ছা যাই হোক আপনারা যদি হয়তো হ্যাঁ, হ্যাঁ একবারেই হবে। আচ্ছা, যদি কেউ ভোট না দিয়ে থাকেন বা বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে আমাদেরকে হচ্ছে টিকিটে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। কারণ বিষয়টা একদম প্রচুর ইজি, প্রচুর। সো ওয়েলকাম টু দ্য মেইন পয়েন্ট এবং কংগ্রাচুলেশন অল যাদেরকে হচ্ছে ব্লগার অফ দ্য উইক ফাউন্ডার চয়েস আর হচ্ছে হিসাবে নির্বাচিত করা হয়েছে এবং যারা ভালো কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ। তো যাই হোক এটাই ছিল বলার। তো আমরা প্রমোশনাল কথাগুলো খুব একটা বেশি বলবো না। কারণ আ প্রমোশনাল কথা যদি বলতে যাই, আ বিগত যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনারা ইতিমধ্যেই জানেন যে কোন বিষয়গুলো? যেমন নতুন করে যেহেতু ইউজার নেওয়া হচ্ছে না, তো সুতরাং ওই জিনিসটা আমি স্কিপ করছি। কেননা হচ্ছে যারা আছেন তারা সবাই পুরনো এবং তারা ওই ক্রাইটেরিয়া গুলো পূর্ণ করেছেন। আর প্রমোশনাল কথা যে কথাগুলো বলব সেটা হচ্ছে দেখুন আইডিয়াল এসপি ফেলে না রেখে যে কথাগুলো নরেন ম্যাম বলল একটু আগে, আরিফ ভাই বলল যে আইডিয়াল এসপি ফেলে না রেখে আইডিয়াল আপনার এসপি হচ্ছে ডেলিগেশন করুন। আ আমাদের কিন্তু দুটো হচ্ছে সার্ভিস আছে। সেটা হচ্ছে এক হচ্ছে এবিবি কিউরেশন আর এক হচ্ছে হিরোইজম। তো ঠিক আছে? যত বেশি ডেলিগেশন তত বেশি কিন্তু জুসি সাপোর্ট। এবং তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে পুশ। যত বেশি আপনাদের পুশ আছে তত বেশি আপনারা স্টেক করতে পারবেন হচ্ছে এবিবি কিউরেশন এ। যত বেশি স্টেক তত বেশি কিন্তু ভোট। ঠিক আছে? আচ্ছা। তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমাদের রবিবারের আড্ডা কিন্তু বেশ দারুণ গতিতে যাচ্ছে। আমি আজকে আবারও বলছি। এবার এ সপ্তাহে থাকছে কিন্তু জীবনের গল্প আ আড্ডা। তো আশা করা যায় আপনাদের সবাইকে নিয়ে বেশ ভালো একটা সময় কাটাবো রবিবারের দিন। আর সিয়াম ভাই যেহেতু এখানে উপস্থিত আছে আপনারাও কিন্তু শুনছেন। আ তো আমি বলব যে সিয়াম ভাই যখন অ্যানাউন্সমেন্ট দেবে আ কারণ যেহেতু এখন সবার আসার সুযোগ আছে। যারা বিগত সময়ে এসেছিলেন তাদেরও কিন্তু নতুন করে সুযোগ আছে জীবনের গল্পে আসার জন্য। ঠিক আছে? এই আড্ডায় রবিবারের আড্ডায় আসার জন্য। তো সিয়াম ভাই অ্যানাউন্সমেন্ট দিলে আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন এবং আ তার কাছে আপনারা পৌঁছে গেলেই আ তাহলে আমার কাছে দ্রুত আসতে আপনাদের সুবিধা হবে। তো এখন ওই যে সিয়াম ভাই কিন্তু হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যারা রবিবারের আড্ডার জীবনের গল্প শোতে আসতে চান তারা সিয়াম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখনই। দ্রুত নামটা দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনাদের নাম আমি শনিবার অ্যানাউন্স করতে পারবো এবং আপনাদেরকে নিয়ে রবিবারের দিন বেশ ভালো একটা সময় কাটাবো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রবিবারের আড্ডায় গেস্ট হিসেবে আসলে আপনি যেমন আমাদের পক্ষ থেকে সম্মানই পাবেন, আমাদের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে সম্মানই পাবেন। তেমনটা কিন্তু যারা শ্রোতা বন্ধুরা থাকে তাদের জন্য কিন্তু জিলাপির ব্যবস্থা থাকে। ঠিক আছে? সো কোন অবস্থাতেই মিস করা যাবে না। তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু বলা হচ্ছে যে একটু পোস্টের দিকে মনোযোগী হন, একটু পোস্টের দিকে মনোযোগী হন, একটু গুছিয়ে পোস্ট করুন, অ্যাক্টিভ থাকুন। কেন বলা হচ্ছে? যাতে আপনারা সুপার অ্যাক্টিভ লিস্ট তালিকায় আসতে পারেন এবং সঙ্গে আপনাদের সুন্দর পোস্ট গুলো যেন ফিচার হিসেবে মনোনীত হয়। কেননা সুপার অ্যাক্টিভ লিস্টে আসলেও কিন্তু আপনাদের জন্য কিন্তু সাপোর্ট এর ব্যবস্থা থাকে। তেমনটা কিন্তু আপনাদের পোস্ট যখন ফিচারড এর জন্য মনোনীত হয়, তখনও কিন্তু একটা বাড়তি সাপোর্ট থাকে। তো এটা কিন্তু কোনভাবে মিস করা যাবে না। এইজন্যদের এইজন্যই কিন্তু বলা হয় যে আপনারা পোস্টের প্রতি একটু যত্নশীল হন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফান, ফান করে আর্ন করুন। ফান করেও আর্ন করা যায় এবং কোয়েশ্চেন দিয়েও আর্ন করা যায়। কোয়েশ্চেন দিয়ে কিভাবে আর্ন করা যায়? কোয়েশ্চেন দিয়ে আর্ন করা যায় হচ্ছে এবিবি ফান অল নামে যে আমাদের ডিসকর্ড চ্যানেল আছে সেখানে যদি আপনি আপনার কোয়েশ্চেনটা দেন, সেই কোয়েশ্চেনটা যদি সিলেক্ট হয় এবং সেই কোয়েশ্চেনটি যখন পোস্ট করা হবে তখন কিন্তু ওই পোস্ট থেকে কিন্তু আপনাকে 10% বেনিফিশিয়ারি দেওয়া হয়। আর যারা ক্রমাগত হচ্ছে এবিবি ফানের পোস্টে কমেন্ট করেন তারা কিন্তু কমেন্টের মাধ্যমেও কিন্তু হচ্ছে আ ভোট পেয়ে থাকেন। হুম, বাসে মশা। তো এটা ছিল বলার। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে পুশ প্রমোশন টাস্ক গুলো কিন্তু করতে হবে। টুইটার এক্টিভিটিস যারা ভালো করছেন তাদের কথা তো বললামই। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি চ্যারিটি আপনারা কিন্তু জানেন প্রত্যেক বুধবারের দিন রাত্রিবেলা করে কিন্তু আমি
চেষ্টা করি অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য চ্যারিটি বিষয় নিয়ে। যদি ঐদিন চান তাহলে আপনারা আ যেকোনো পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে এবিবি চ্যারিটিতে হচ্ছে ডোনেশন দিতে পারেন। নতুবা আ পোস্টের মাধ্যমেও কিন্তু ঐদিন এবিবি চ্যারিটি অ্যাকাউন্টকে কিন্তু যেকোনো পরিমাণ পার্সেন্টেজ বেনিফিশিয়ারি দিতে পারেন। এটাই ছিল বলার। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আর কোন ব্যাপার আপাতত বলতে চাচ্ছি না। কুইজ খেলুন তারপরে হচ্ছে ইয়াতে যাবো। সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্স করব। সো আমি ডেকে নিচ্ছি আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই এবং সিয়াম ভাই আপনি প্রযোজকে। ভাই আমার কথা বুঝতে হচ্ছে ভাই। আছেন এই তো ভাই? ফ্যানটা দাও তো গরম লাগতেছে। আছেন তো? হ্যালো, হ্যালো, হ্যালো। আমার সাউন্ড কম যে? হ্যালো? না ভাই এখন ঠিক আছে? তরমুজ খাইলে গরম লাগে? একবারে লাল, লাল তরমুজ। এখন ঠিক আছে নাকি? নাকি এখনো সাউন্ড কম? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আরো জোরে চিল্লাইতে হবে আরকি বুঝতে পারছি। কিন্তু এটা কেন হচ্ছে আমি বুঝলাম না। এখন ঠিক থাকার কথা। এখন ঠিক আছে নাকি? ভাই মজা নিচ্ছি আপনার সঙ্গে। সব ঠিক আছে। মজা নিচ্ছে যে? এই তো ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে তরমুজ খেয়ে মনে হয় প্লিজ ভাই একটু মানে গা গরম কর প্রশ্ন কোন দেশে ধর্ষণের অপরাধে দোষী প্রমাণিত হলে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? কি বলেন নাকি সুমন ভাই কই গেল? হিসাব হয় নাই? সঠিক উত্তর হচ্ছে উত্তর কোরিয়া। দেয় নাই ভাই। আচ্ছা বাংলাদেশ ঘুরে নাই তাহলে। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে এরপরে দ্বিতীয় কোয়েশ্চেন আসছে সবাই একটু লক্ষ্য রাখবেন। পৃথিবীর সবচেয়ে ছোট নদী কোনটি? আচ্ছা, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে দ্য কানজুকি কুত্তো কানজুকি। আচ্ছা কত না গিয়েছে যে ও আমি ভাই রো নদী হবে না? ও এগুলো তো কেউ কানজুকি দেয় নাই। কুত্তো নাকি ওকানজুকি 3.5 মিলিমিটার ফিনল্যান্ড। হ্যাঁ, আমি একটা দেখছিলাম ভাই। খাল, খাল একবারে ছোট খালের মতো। কিন্তু গভীরতা অনেক। কোন একটা নিউজ আমি দেখছিলাম এটা। তাহলে ভাই সঠিক উত্তর কারটা নেব নাকি নেব না? হুম, মোদি নামে একটা মেয়ে ছিল। তাহলে ভাই নাজমুল 01 কে নেব? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন একটা ইসলামিক সংস্কৃতি থেকে করি। লক্ষ্য রাখবেন। দীর্ঘ সময়ের জন্য কোন নবী জীবনযাপন করেছেন? সবচেয়ে বেশি হাইপ পাইছে কোন নবী?
হুম। হযরত নূহ আলাইহিস সালাম। মেথুসেলাহ, হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামকে বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্নভাবে আসছে। ঠিক। এটা তো নাজমুল হাজী রায়হান। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো হবে না। ও মুফলি। হ্যাঁ, 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 ঠিক আছে। এরপর আমাদের শেষ কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। কোন ফলের বোটানিক্যাল নাম মুসা মিনাটা? মুসা মিনাটা। হ্যাঁ, আমি কপি পেস্ট করে দিলেই ভালো হইতো। ফুলটা কিন্তু অনেক মজার, বাট কম খাওয়া যায়। দাঁড়ান আবার উচ্চারণ করতেছি, আমি চশমাও নি নাই। মুসা মিনাটা, অ্যাকিউমিনাটা, হ্যাঁ। বলা যাবে না। সি উচ্চারণ হবে উচ্চারণ হবে, এটা সি উচ্চারণ হবে, অ্যাসু অ্যাসুমিনাত। এই ফার্স্ট হুম। শুনলাম এই কথা। বিজ্ঞান ধরে না তো এখানে। এটা এটা উত্তর হচ্ছে কোলা। হ্যাঁ ভাই আমারটা বাদ দেন ভাই। এরপরে কে দিচ্ছে দেখেন। ৩ জন অপুটা নিলাম। ভাই, একজন হচ্ছে কলার। হ্যাঁ, হ্যাঁ। কলা লিখতে লিখতে একজনে কলার লেগে ফেলছে ভাই। নাজমুল ভাই, আপনি রটা কোত্থেকে আনলেন? আচ্ছা। ও আচ্ছা, বলছি গুগল থেকে, হ্যাঁ। আচ্ছা, একটা কোয়েশ্চেন পারে নাই না? একটা কোয়েশ্চেনের পরিবর্তে কি আমরা একটা কোয়েশ্চেন করব? কোনটা হচ্ছে হাউ এর ফুল মিনিংস কি? বলেন। বানান সহ হইতে হবে। কপি পেস্ট। সেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন। ভালো, বেশ কয়েকজন সঠিক উত্তর পেরেছেন। সবার আগে দিয়েছে এখানে ইমন কোটকু। এটাও দাদা জানে, বাট বলবে না, কারণ এটা বললে মানিজ্য থাকবে না। মানিজ্যতের কথা বুঝেন নাই? আমি বলি, এখানে ব্যাপার হচ্ছে যে দাদা যে টাইপিং স্পিড, দাদা টাইপ করতে করতেই সবাই আনসার দিয়ে দিবে, এটাই হচ্ছে মানিজ্য থাকবে না। হুম? হ্যাঁ, মজার মজার প্লিজ। দাদা দাদার কিছু ধাঁধা চাই। দাদা কিছু ধাঁধা দেন। কুইজ কি লিখে বলবো না মুখে বলবো? মুখে বলেন দাদা, না হলে সবাই কপি পেস্ট করে গুগলের কাছে চলে যায়। মাল্টিসিগ নিয়ে একটা করেন দাদা। ক্রিপ্টোকারেন্সি মাল্টিসিগ লিমিটেড। আর্টিস্ট তো কি ওর কি কুইজ দেয়া যায়, তো সহজ একদম। সহজ দাদা, কি বলবো?
বলছি আহ, বৈজ্ঞানিক না, আমি যখন তোলাল একটা বৈজ্ঞানিক নাম বলি একদম সহজ। বলা যায় একটা সহজ একটা হ্যাঁ, বাঘের বৈজ্ঞানিক নাম কি? বাঘের রয়্যাল বেঙ্গল টাইগার। দাদা সময় শেষ। কি ও কে কে বলেছে? প্যান্থেরা টাইগ্রিস হবে সঠিক উত্তর। সবার এর আগে আমার মরে প্যান্থেরা, ঠিক আছে, প্যান্থেরা টাইগ্রিস। এবার একটা কোন একটা বিভাগ বলে দিন, সেই বিভাগের একটা ধরি, তাহলে ভালো হবে। বললাম তো। আচ্ছা দেখি একটু সাহিত্য থেকে বলি। হ্যাঁ, সাহিত্য থেকে বলছি। আমরা সবাই জানি যে বাংলা হলো একটা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা। এবার বাংলা ভাষা কিন্তু সরাসরি সংস্কৃত থেকে উৎপত্তি হয়নি, কারণ সংস্কৃতের শাখাটা আলাদা ছিল। কিন্তু বাংলার সাথে সংস্কৃতের মিল কেন? কারণ বাংলায় প্রচুর তৎসম শব্দ ইউজ হয়, যে প্রচুর তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ যেটা বাংলা ভাষায় অ্যাডপ্ট করা হয়েছে আর কি। এই কারণে অনেকটা সংস্কৃতের সাথে অনেকটা মিল আছে। এখন বলতে হবে যে আহ বাংলা ভাষার সবচাইতে পুরোনো, হ্যাঁ, পুরোনো সাহিত্য কর্মটা কি, নাম কি বাংলা ভাষায়? সময় শেষ। হ্যাঁ, সঠিক উত্তর হলো চর্যাপদ। এই চর্যাপদের আসলে বৈষ্ণব পদাবলী এটা। এই বাংলা আপনারা বুঝতে পারবেন না, আপনারা যদি কেউ চর্যাপদ পড়ে থাকেন, আপনার মানে এই বাংলাটা ভাষা যে নিয়ত পরিবর্তনশীল, প্রকৃষ্ট উদাহরণ হলো চর্যাপদ। পড়লে আপনাদের মাথা ঘুরে যাবে যে কি বলতে চেয়েছে, আপনার কিছুই মাথায় ঢুকবে না। এখন যে ভাষায় কথা বলি, যে ভাষায় লিখি, বাংলা ভাষা, এই বাংলা ভাষাও একই রকম থাকবে না। 1000 বছর অতিক্রান্ত হওয়ার পরে বাংলা ভাষায় এটা আরো বেশি সংকেতময় হবে, আরো বেশি সিম্বলিক হবে। তখনকার লোক আমাদের এইসব পুঁথি পুস্তক বই এসব পড়ে তাদেরও মাথার উপর দিয়ে চলে যাবে যে আগের মানুষ কি রকম কি লিখতো, ভালো বুঝি না। এইটা হলো মেইন কথা, যে ভাষা কখনোই একরকম থাকে না। আপনারা তো শেক্সপিয়ারকেও পড়েছেন কিনা জানি না, শেক্সপিয়ারের পড়তে গেলে হোঁচট খাবেন, কারণ শেক্সপিয়ারের ইংলিশ কিন্তু এখনকার ইংলিশের মতো না। এটা আহ, আদি যুগের ইংরেজি, তখন সেই ইংরেজির সাথে ইংরেজির আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ, এইরকম যে কোনো ভাষা বলুন না কেন, আগে এরকম ছিল না, ভবিষ্যতে এরকম থাকবে না। ভাষা যে ফিক্সড একই রকম থাকবে এরকম কিছু না। ভাষা সবসময় নিয়ত পরিবর্তনশীল। আমরা যে ভাষায় কথা বলি, ইউরোপ থেকে যে একটা দল
তারা একটা ইউরোপে চলে যায়, একটা মধ্য এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি থাকে, আর একটা চলে আসে এই নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ ভূমধ্যদেশীয় অঞ্চলে। এদের ভাষাই মূলত একটাই। এই ভাষার থেকেই নানা রকম শাখা প্রশাখা বিস্তার হয়েছে, এই জন্য ইন্দো ইউরোপিয়ান ভাষা বলা হয়। এই যে ৩টা শাখা গেল, একটা শাখা তাদের পরে ধর্ম তাদের হয়ে যায় খ্রিস্টান ধর্ম, তারা বরফের দেশে চলে যায়। একটা শাখা থাকে মরুভূমিতে, তাদের পরবর্তীতে ধর্ম গুরু হযরত মুহাম্মদ ওনার ইসে ওটা হলো মুসলিম ধর্ম। আর আরেকটা চলে আসে উপমহাদেশে, এটা নানা রকম ধর্মে বিভক্ত হয় এখানে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরকম। এই যে ভাষা প্লাস ধর্ম দুটোই ওতপ্রোতভাবে জড়িত। ভাষার পরিবর্তনে ধর্মের একটা বড় ভূমিকা আছে। কারণ মানুষ, আগের কালের মানুষ কিন্তু লেখাপড়া করার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ধর্ম চর্চা। ধর্ম চর্চার কারণেই ভাষার একটা চর্চা থেকে গেছিল। এই চর্চা থেকে কারণেই এখন আমরা জিয়ে রাখতে পেরেছি ভাষা, তা না হলে পারতাম না। যাই হোক, এটা একটু বললাম। এইবার আর একটা বলি, এটা সহজ। খেলাধুলার থেকে যদি বলতে হয় তাহলে একটু আমার একটু দেখে নিতে হবে একটা তথ্য, ঠিক আছে কিনা দেখার জন্য। হুম, এটা যে পারবে বুঝতে হবে তার ক্রিকেট সম্পর্কে ভালো নলেজ আছে। হ্যাঁ, টেস্টে সর্বপ্রথম 10,000 রানের গন্ডি পেরন কোন ক্রিকেটার? আমার তথ্য ঠিক আছে, আমি একটু যাচাই করে দেখে নিলাম আমি যেটা জানতাম সেটাই সঠিক কিনা। ব্রায়ান লারা, না না, তো ব্রায়ান লারা ছিল, তো উনি তো হবেই না কোনো মতে। না, এখনো পর্যন্ত কেউ দেয়নি, আমি জানতাম কেউ পারবে না এটা। এটা আমি যে উত্তরটা জানতাম সেটা আমি মিলিয়ে দেখেছি, সেটা ঠিক আছে। ওয়ান বর্ডার অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিলেন। অ্যালান বর্ডার সর্বপ্রথম টেস্টে 10,000 রানের গন্ডি পার হন। পরে এই রেকর্ড অনেকেই ভেঙেছে, সুনীল গাভাস্কার ভেঙেছে, টেন্ডুলকার ভেঙেছে, অনেকেই ভেঙেছে। আমি বলেছি সর্বপ্রথম কে এই রেকর্ডটা করে, সেটা হচ্ছে অ্যালান বর্ডার হবে সঠিক। হ্যাঁ, এটা পারেনি। ও আর এইবার যে চলমান যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়ে গেল, এটা একটা কোশ্চেন করি। এই চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একজন আম্পায়ারকে আমরা দেখেছি, যে আম্পায়ারটা একটা ওয়ার্ল্ড কাপে খেলেছিল এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। বলতে হবে আম্পায়ারটার নাম কি? ফাইনালও খেলেছিল, মানে ফাইনালে খেলেছিল এবং অস্ট্রেলিয়া পাকিস্তানকে শুইয়ে দিয়ে জিতে গেছিল সেবার। অনেকটা বললাম। এই আমার মনে আছে, আমিও ছোটবেলায় দেখেছিলাম মনে হয় ফাইনালটা। তেমনটা বুঝতাম না খেলা টেলা সে সময়, কিন্তু মনে আছে অল্প অল্প। নামটা আমি মনে রেখে দিয়েছি এত কারণ, কারণ আমি বাচ্চা বয়সে নামটা মনে মনে হয়ে গেছে, আপনারা রাখতে পারেননি। এটা হলো পল রাইফেল। মনে রাখার কারণটাই ওই যে রাইফেল ছিল তার টাইটেল, এই জন্যই মনে আছে আমার এখনো। এবং পল রাইফেল এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ার হিসেবে ছিলেন। সঠিক উত্তর পল রাইফেল। তাদের একজন এখানে লিখতে পল টাইফেল। না না, হবে না, রাইফেলই হবে। রাইফেলটা আমার মনে আছে এখন। এইবারে তাহলে কেউ দেখেছি, জানে ও তো না। ফাস্ট বোলার ছিল, পল রাইফেল ফাস্ট বোলার ছিল। পাকিস্তানের সাথে খেলায় পাকিস্তানকে শুইয়ে দেয়। আমার কত সাল হবে এটা? সালটা আমার খেলা তো খুব ছোট, আমার এটা মনে আছে, খুব বাচ্চা বয়স এটা আমার। কারণ খেলা বুঝতামই না তখন, কিন্তু রাইফেল রাইফেল দাদা দাদা বলতো শুনি আমার বেশ মনে ছিল যে রাইফেল হবে। আর একটা বলি তাহলে, খেলা হলো না। পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটারের নাম কি? প্রথম জনের না, দ্বিতীয় হিন্দু ক্রিকেটারের নাম কি?
মানে পাকিস্তানে এ যাবৎ মাত্র 2 জন হিন্দু ক্রিকেটার খেলেছে। তার মধ্যে দ্বিতীয় জনের নাম কি? স্পিনার। ঘরে করতে হবে দানিশ কানেরিয়া। দিনেশ না কিন্তু দানিশ কানেরিয়া। জি দাদা, এটা তো সবার আগে আমি লিখছিলাম। ঠিক আছে। আর এবারে একটা ফানি একটা কুইজ করে শেষ করে দাও। 1 মিনিট। তোমার বার্থডে আজকে? ঠিক আছে। হ্যাঁ, কেক কাটতে হবে, তা কেক রেডি করো। আসছি আমি। হ্যাঁ, বছরে তো 15-20টা তোমার বার্থডে হয়ে যায়। হ্যাঁ, কেক কাটবে, বাইও কাটবে, যাও। প্রতি সপ্তাহে একবার করে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ হাফিজ ভাই আপনাকে এবং রোজের অভ্যাস যারা দীর্ঘ সময় থেকে কুইজ এবং সেই সঙ্গে ধন্যবাদ দাদাকে আপনি এন্টারটেইন করার জন্য এবং যারা কুইজ জিতে জিলাপির পয়সা পেয়েছেন তাদেরকে ধন্যবাদ। সো ওয়েলকাম টু দ্য মেইন পয়েন্ট। এবার যাচ্ছি সুপার অ্যাক্টিভ লিস্ট তালিকায়। আর আশা করি যারা শুরু থেকে কথাগুলো শুনেছেন তারা হয়তো বুঝতেই পেরেছেন যে কিভাবে সুপার অ্যাক্টিভ লিস্ট তৈরি করা হয়েছে। তো সেটাই আমি প্রকাশ করতে যাচ্ছি। যার হোল ক্রেডিট আমাদের সকলের প্রিয় উইঙ্কলেস দা এক্সিকিউটিভ অ্যাডমিন। টায়ার 1 এ আছেন বিজয় 1, সাইমা আক্তার, পূর্ণিমা 14, শামসুন নাহার সুইটি, বৃষ্টি 1, মহিন আহমেদ, বিডি ওমেন, শামসুন নাহার, টিএ সোনিয়া, ফাতিমা 001, পারুল 19, নীলাম সামন্ত, কাজী রায়হান, জামাল 7, এন এ রকি 71, কৌশিক শাক 123, টায়ার 2 তে আছেন তানহা 001, রায়ান ট্রিপল, রিয়াদ X2, ইমন 42, আবু বক্কর 121, সেলিনা 75, মাহফুজুর 11, অঙ্কন, পলাশ 123, শাপলা দত্ত, নেবলু 123, মাহফুজুর নীলা, নাজমুল 01। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন হীরামণি, জনি প্রিন্স, তিথি রানী, মোহাম্মদ 786, এফ এ সোনিয়া, গ্রিন 015 এবং ফাইনালি হায়দার ইমতিয়াজ। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3 তে। সো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটায় ইতিমধ্যেই রাত্রি 11:15 বেজে গিয়েছে। অলমোস্ট অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। যদিও এখনো খাওয়া-দাওয়া করা হয়নি। তো যাই হোক, বেশ শরীরটাও খুব একটা ভালো সায় দিচ্ছে না। সারাদিন রোজা থাকার পরে অনেকটাই ক্লান্তি চলে এসেছে ভিতরে। সো ওয়েল, তারপরেও একটু বিনোদনের দরকার আছে। আর আজকে বিনোদন পর্বের জন্য ২ জন নাম দিয়েছে। যারা নাম দিয়েছেন তারা হচ্ছে আমাদের সকলের প্রিয় নিলাম দি এবং কৌশিক দা।